আওয়ামী লীগ পতনের বহু বছর আগেই দেউলিয়া হয়ে গেছিল। তারা শুধু টিকে ছিল আমলা এবং এই ল এনফোর্সমেন্ট যে এজেন্সিস গুলো আছে তাদের উপরে, গোয়েন্দাদের উপরে দাঁড়িয়ে। ঠিক। আওয়ামী লীগের গত 10 বছরের রাজনীতি ছিল যে যত বড় চোর, যে যত বড় দুর্নীতিবাজ, সে হবে মন্ত্রী, সে হবে এমপি, এমনকি স্থানীয় যে চেয়ারম্যানটাও পর্যন্ত দলীয় প্রতীকে করে ফেলেছিল আওয়ামী লীগ। আমাদের দায়টা মুক্তিযুদ্ধের, এবং সেই দায় থেকে অনেক কিছু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর মানে যার প্রতি প্রত্যাশা থাকে, আশা থাকে, তার সমালোচনাটা বেশি হয়। আমরা আওয়ামী লীগের সমালোচনাটা করি, বা শেখ হাসিনা অন্ততপক্ষে বেঁচে থাকা রাজনীতিবিদদের মধ্যে, প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে শেখ হাসিনা অন্যতম সফল আমি তাকে মনে করি। দেশ তিনি যেভাবে পরিচালনা করেছেন তার সিকি ভাগও এখন চলছে না, খুবই ভয়ঙ্কর অবস্থা সবকিছু। মানুষ ঘরের বাইরে গায়ে সোনা পরে বা ভালো স্মার্টফোন নিয়ে বের হতে ভয় পায়, ওয়ালেটে বেশি টাকা রাখে না, এমনকি ব্যাংকে টাকা রাখতেও ভয় পাচ্ছে, দেউলিয়া হয়ে যায় নাকি। এই যে রাস্তায় আওয়ামী লীগের মিছিল দিনে দিনে দেখবেন আরো বড় থেকে বড় হবে, আরো বড় হবে। এবং আমি যা অবস্থা দেখছি তাতে তৃণমূল আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ যদি ফেরে, তাহলে এই যারা লুটপাট করেছে তারা মনে হয় না আর জায়গা পাবে। কারণ এই নির্যাতন 1 বছর ধরে যে, এটা কিন্তু তৃণমূল আওয়ামী লীগের লোকজনই নির্যাতন সাফারটা করছে। সামনে যদি শুধু এমার্জেন্সি হয়, এমার্জেন্সি টাকা হয়, তাহলে দেখবেন রাস্তায় লাশ আর লাশ। তো যে দৃষ্টান্ত এই সরকার স্থাপন করেছে তাতে সামনে গৃহযুদ্ধ ছাড়া আমি এটার কোনো সমাধান দেখি না। হাই, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম, আরেকটা বাংলায় পডকাস্ট। আমার আজকের গেস্ট এক্সাইল্ড বাংলাদেশি সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট আসাদ নূর। আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। ওয়েলকাম আসাদ। ধন্যবাদ আমাকে রাখার জন্য। এই যে বাংলাদেশটা আমি খুব ক্রোনোলজিক্যালি দেখছিলাম। পিনাকি, ইলিয়াস ইত্যাদি, মানে নামটা নিচ্ছি কারণ এরাই সর্বের সামনে, মানে সো কল্ড ব্লগার্স ইন এক্সাইল, তারা একটা করে বলছে, যা বলছে বেসিক্যালি বাংলাদেশে তাই হচ্ছে। এখন হুম। এই কানেকশনটা কি? এরা কোন একটা এজেন্সির হয়ে কাজ করছে, এক বা একাধিক। কারণ তারা যেভাবে নির্দেশনা দিচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয়, পশ্চিমের দেশের থেকে এইভাবে একটা দেশের মধ্যে অরাজকতা তৈরি করা, মানুষ হত্যা করানো, এটা সম্ভব না যদি না তার পেছনে কোনো বড় শক্তি থাকে। তো তাদের পেছনে কারা আছে এটা একটু খুঁজে দেখার দরকার। এবং আমি তো সাধারণ মানুষ, আমার পক্ষে এটা সম্ভব না, তবে তারা কোনো একটা গোষ্ঠীর অ্যাসাইনমেন্ট পালন করছে। তারা চাইছে একটা একটা বৃহৎ গোষ্ঠীকে অন্ধকারে নিমজ্জিত করতে। আজকে যারা তাদের কথায় লাফাচ্ছে, তারা একটা সময় বড় ধরনের বিপদে পড়বে, কিন্তু বিপদে পড়লে লাভ কি? ওই আহ, ফ্রান্সে থাকা পীর বা এই আমেরিকায় থাকা দরবেশ, তাদের টিকিটাও তো এরা ছুতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয়, এখন তাদের অনুকূলের সরকার বাংলাদেশে। তারা বাংলাদেশে ফিরলে সমাদৃত হতো, লাখ লাখ নির্বোধ তাদের সংবর্ধনা দিত ঢাকা ঢাকা এয়ারপোর্ট থেকে। তারা দেশে যাচ্ছে না কেন? তাদের ভয়টা কোথায়? তাদেরই তো লোক, তাদেরই দেশ, তারাই চালাচ্ছে, তারা কেন দেশে যাচ্ছে না? হ্যাঁ, এই প্রশ্নটা তো খুবই স্বাভাবিক প্রশ্ন, যে তারা কেন ফিরে আসছে না। রাজার মতো ফিরতো, এখানে ইলেকশন হুম। হতো, তারাই প্রধানমন্ত্রী হয়ে যেত, প্রধানমন্ত্রী হুম। স্বরাষ্ট্রমন্ত্রী যাই হোক, পার্টি টাটি করে। হুম। আমি নিশ্চিন্ত কোনো না কোনো পার্টি তাকে লুফে নিত। হুম। তাহলে তাহলে হচ্ছে না কেন? এটা একটা প্রশ্নটার উত্তর আগামীতে আমরা নিশ্চয়ই পাবো, আশা করি কোনো একটা সময়। আচ্ছা আসাদ, এই যে আপনারা এত বড় একটা আপনাদের আপনাদের যতটুকু ক্ষমতায় আপনারা একটা রেজিস্ট্যান্স তৈরি করছেন, যারা হুম। করছে, মানে আমি বলবো যে আওয়ামী লীগের থেকে আপনাদের বক্তব্যের ধার বেশি। কেমন? এখন আহ, ওই যে সময়ে যখন আপনারা সকলে ওরকম অত্যাচার ফেস করেছিলেন, আহ, প্রায় মানে মৃত্যু ভয় ইত্যাদি, তো বহু মানুষ অ্যাসাইলাম নিয়ে ইউরোপে আমেরিকায় গেছেন। তো এখন আমি জানি না, আমি সত্যি মিথ্যে আপনি বলতে পারবেন, কেউ আমাকে বলেছিল যে 1,000 3 গেছিল। কিন্তু এখন আমি যখন দেখছি, খুব বেশি তো নাম দেখছি না, তারা গেল কোথায়? তারপরে তো শেখ হাসিনা বঙ্গবন্ধু নিয়ে চেতনা বাড়াবার জন্য প্রচুর ফান্ড রিলিজ করেছিল, মানে প্রচুর, হয়তো কত যাই হোক, কিন্তু বহু মানুষ পেয়েছে।
আমাকে একজন বলছিল যে 350 এনজিওস বা ওই জাতীয় কিছু পেয়েছিল যারা এই সমস্ত করার জন্য। তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন বঙ্গবন্ধুর মিউজিয়াম ভেঙে ফেলা হলো, মাথায় পেচ্ছাপ করা হলো, চারিদিকে এত কিছু করা হলো, যে প্রশ্নটা ফজলুর রহমান করেছিলেন যে কই একটা লোকও তো গিয়ে ওখানে একটা, জয়ললিতা মারা গেছিল যখন, নট ন্যাচারাল ডেথ, 134 জন সুইসাইড করেছিল। তো মুজিবের মাথার উপর পেচ্ছাপ করার পর, বাড়ি ভেঙে দেওয়ার পর, বাড়ি তো ভেঙেছে ফেব্রুয়ারি মাসে, আরো 6 মাস বাদে, এবং বারবার করছে, কই কেউ তো সামনে দাঁড়িয়ে পড়ছে না গিয়ে যে মরলে মরবো, এরকম হচ্ছে কেন? ধন্যবাদ। আওয়ামী লীগ পতনের বহু বছর আগে দেউলিয়া হয়ে গেছিল। তারা শুধু টিকে ছিল আমলা এবং এই ল এনফোর্সমেন্ট যে এজেন্সিস গুলো আছে তাদের উপরে, গোয়েন্দাদের উপরে দাঁড়িয়ে। দেখুন, আহ কোন একটা ভিড় স্টেশনে যদি কম্পিটিশনটা এমন হয়, ট্রেনে আপনি তারাই উঠতে পারবে যাদের বাহুবল আছে, যারা গায়ে পায়ে মানে খুব শক্তিশালী, মানে ঠেলে ঠুলে যেতে হবে, তাহলে এই কম্পিটিশনে সাধারণত শিশু বা বৃদ্ধরা কিন্তু ছিটকে যাবে। এটা ন্যাচারালি, তাই না? তারা ঠিক, ওই ফাইটটা দিয়ে যেতে পারবেন না। ঠিক। আওয়ামী লীগের গত 10 বছরের রাজনীতি ছিল, যে যত বড় চোর, যে যত বড় দুর্নীতিবাজ, সে হবে মন্ত্রী, সে হবে এমপি, এমনকি স্থানীয় যে চেয়ারম্যানটাও পর্যন্ত দলীয় প্রতীকে করে ফেলেছিল আওয়ামী লীগ। অর্থাৎ যার টাকা আছে, ক্ষমতা আছে, গুন্ডা, সে এই সব পদ পদবিতে থাকবে। ফলে কি হয়েছে, যারা আদর্শবান, যারা সৎ, যারা নির্ভীক, তারা এটা অটোমেটিক্যালি বোধহয় ছিটকে বিশেষত পড়েছে। 2018-র পর, বিশেষত। আমি তো 2013-র পরে বলবো, কারণ হেফাজতের সাথে তখনই তো আহ, তাদের এই সেই প্রেমের সম্পর্কটা হয়েছে, খুবই ঘনিষ্ঠ সম্পর্কটা হয়েছে। তাদেরকে রেলওয়ের জমি দিয়ে দেওয়া, তাদেরকে কত কোটি টাকা দেওয়া, তাদের তারপরে চট্টগ্রামে সনদ আমার দেওয়া মনে যেটা। আছে। হ্যাঁ, তো তাদের কোনো মানে একটা লোক ইসলামিক মানে ইতিহাস শিখেছে মরুভূমির 1400 বছর আগের ঘটনাপত্র, কিভাবে তরবারি দিয়ে যুদ্ধ করেছে, কিভাবে খেজুর, কিভাবে লুটপাট করেছে, এইসব পড়ে সে স্নাতকের সমমর্যাদা তাকে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে যে জেনারেল এডুকেশন থেকে এতগুলো বছর পড়াশোনা করে এত শ্রম দিয়ে সে এক্সামটা দিল, তার সাথে ওই মরুভূমির ডাকাতি চুরির ইতিহাস বলুন আর ভালো ইতিহাস বলুন আর খারাপ যাই হোক, 1400 বছরের আগের আরবের, মানে প্রত্যন্ত আরব যেখানে খুন খারাপি খুব নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল, সেসব পড়ে আমার দেশের লাভ কি হবে? একটা কাঁঠাল গাছ লাগানো যাবে ওই ইতিহাস থেকে? না, যাবে না। কিন্তু তাদেরকে স্নাতকের সমমর্যাদা দেওয়া হয়েছে। তো এই গাদ্দারকে সমমর্যাদা দেওয়ার ফল শেখ হাসিনা পেয়েছেন। এবার আরো কিছু স্পেসিফিক কথা বলি। ইন্টারনেটে তারা 3 লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করেছে, আওয়ামী লীগ দাবি করেছিল, সব হচ্ছে টাকা মেরেছে। মানে 3 লক্ষ সাইবার যোদ্ধা কোথায়? আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিস্ট তৈরি করেনি। আপনি দেখেন, জামাতে ইসলামের টুকটাক অ্যাক্টিভিস্ট আছে, পিনাকিরা এখন যদিও জামাতের হয়েই কাজ করছে, যাই হোক তাদের কম বেশি অ্যাক্টিভিস্ট আছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট কোথায়? যারা একটু ভালো কথা বলতে পারতো আওয়ামী লীগের, তারা এখন মুখ দেখায় না কেন জানেন? কারণ তারা চুরি করেছে বাংলাদেশের। মুখটা দেখালেই তো সরকার নড়ে চড়ে বসবে, ওর দুর্নীতি কি আছে খোঁজো। তো এমন মন্ত্রী এমপি পাওয়া যাবে না, মানে যেতে পারে এক দুজন ছাড়া, সবাই দুর্নীতি করেছে। সবাই চাইছে যে আমার মুখটা দেখানোর দরকার নেই, আমি একটু লুকিয়ে টুকিয়ে থাকি, আমার টাকা পয়সা যা আমার কাছে আছে, আর দেশে যেগুলো আছে ওখান থেকে তো তারা অল্প স্বল্প হলে ভাড়া টাড়া পায়, টাকা টুকা পায়। তো ওই মিলিয়ে তারা শান্তিতে আছে, মানে সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত। যে কারণে আপনি ক্লিন না হলে পরে, আপনি যদি একবার ধরুন অ্যাক্টিভিস্ট হতে গেলে বা ভোকাল হতে গেলে কি হয়, ক্ষমতায় ছিলেন তখন হয়তো রেপ ফেপ করেছেন, গোপন করেছেন, এখন তো মানুষ বলে দেবে, তাই না? বা কারোর থেকে টাকা পয়সা নিলে সে তো বলে দেবে ও তো চোর, আমার কাছ থেকে টাকা নিয়েছে। এটা কিন্তু দেখুন, ক্ষমতাসীনদের সমস্যাটা এটা, যখন ক্ষমতায় থাকে তখন তাদের টিকিও কেউ ছুতে পারে না, আর যখন তারা পালায় তখন আর মুখ দেখানোর সাহস পায় না। এই জন্য আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট আপনারা দেখতে পাচ্ছেন না। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি, কারণ এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য নাগরিক হিসেবে। হ্যাঁ, এটা জন্মের দায়। তো বলছে না, আমাদের একদম দেখা বলবো যাচ্ছে, না, দু একটা ছেলে, যেমন একটা বাচ্চা ছেলে ব্লগিং করতো ইউটিউবে, সেই ছেলেটাকে ধরে আজ প্রায় 7-8 মাস সাব্বির, হয়ে গেল, সাবির, হ্যাঁ, হ্যাঁ, জেলে ভরে রেখে দিল। এখন ওই ছেলেটা করতে পেরেছে কারণ ওর সততা, কারণ ও তো ছোট। ও ও ও রাজনীতির ভেতরে ঢুকে এই ওই যে রেলে ওঠার গল্পটা বলছিলাম, ওই ওই কম্পিটিশনও যায়নি, ফলে ও মানে ও মাঝখানে কিছু এখন। পায়নি বলেই ও এত কমিটেড। হ্যাঁ, এবং যারা বলছিলেন 3,000-এর মতো অ্যাসাইলাম সিক করেছে বিভিন্ন দেশে, হ্যাঁ, ব্লগার হত্যা করার পরে অনেক মুসলিমরাও, মানে সে মানে হয়তো সে প্র্যাকটিসিং মুসলিম, সে বলেছে আমি নাস্তিক, আমাকে পশ্চিমের ভিসার জন্য এগুলো অনেকেই করেছেন। অনেকে আবার পশ্চিমে আসার পরে স্বাভাবিকভাবে একটু কম্পিটিশন তো থাকেই,
এখানে সেটেল ডাউন করতে একটু অসুবিধা হয়, অনেকেরই হয়। আবার একটু চকচকা জীবন, অনেকে ভাবেন ধর বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ কি, আমি তো আর বাংলাদেশে আর থাকছি না, আমি তখন ভালো আছি খুব, মানে সব দিক থেকে একটু পার্টি ফার্টি করলাম, হ্যাঁ, আমাদের তো একটু শনি আছেই, রোববার করে। সাদা হ্যাঁ, চামড়ার শনি প্রীতি রোববার আমাদের করে ভিতরে একটু, আছে। হ্যাঁ, এবং শনি রোববার একটু মজ মাস্তি বেশি হয়, একটু ঘুরলাম। তো আহ এই আর কি, এইভাবে হারিয়ে যান অনেকে, হারিয়ে গেছেন যে যার মতো, যার যেটা লক্ষ্য। আমাদের দায়টা মুক্তিযুদ্ধের, এবং সেই দায় থেকে অনেক কিছু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এবং আওয়ামী লীগ সেটাকে যে ক্যাশ করবে সেই মেরুদণ্ড তাদের নেই। তো শেখ হাসিনা কওমি জননী হয়েছেন, এই ইসলামিস্টদের তোষণ করেছেন, সাইবার যোদ্ধা তৈরি করেছেন, তার দলীয় বিভিন্ন লোকদের টাকা পয়সা দিয়ে বিভিন্ন ক্ষমতার যে আমরা কত কিছু দেখলাম, দাপট, মাটিতে পা পড়ে না কিন্তু সেই দলটি এখন একদম কোণঠাসা, তাদের তাদের কথা বলার মতো লোক নেই, কারণ তারা এই যে এই এই 2013-র পর থেকে, 14 ইলেকশন থেকে 24 পর্যন্ত তারা এটাই ধারণ করেছে গত 10 বছর। আমার শেষ প্রশ্নটা, আপনি যে কথাটা বললেন যে তাদের কথা বলার মতো লোক নেই, আমরা গত এক সপ্তাহ ধরে আমরা প্রথম রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তার আগেও হয়েছে, আমার মনে আছে কিছু কিছু জায়গায় হয়েছিল, এমনকি ঢাকাতেও হয়েছিল, কিছু জায়গায় গাজীপুরে একটা রেজিস্ট্যান্স হয়েছিল। কিন্তু প্রথম বড় রেজিস্ট্যান্স দেখা গেল গোপালগঞ্জে, সেটা এক্সপেক্টেড ছিল খানিকটা। আর গত এক সপ্তাহ ধরে যেটা দেখা যাচ্ছে যে তারা এত কিছুর পর তারা দিনের বেলায়, এই মাঝখানে কয়েকটা হলো হচ্ছে সেই দৌড়ে চলে গেল, তো হঠাৎ করে ফ্ল্যাশ মবের মতো, কিন্তু হুম। এখন তারা নেমে আসছে। এবং কয়েকদিন আগে যে মিছিলটা হয়েছে, বাংলা যেদিনকে 5টা মিছিল হয়ে, গোটা 4-5 মিছিল হয়েছিল, সেটাতে মোটামুটি 500-1000 লোক হয়েছিল, যতটুকুই হোক। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি যতটুকু বুঝেছি বা যতটুকু শুনেছি, যে এই যে আওয়ামী লীগের গ্রাউন্ড ফোর্স, যারা কিন্তু ওই সমস্ত, মানে এরাই সংখ্যাগরিষ্ঠ, যারা কিন্তু কোনো দুর্নীতিতে হুম। ছিল না, যারা সাধারণ হুম। কর্মী, তাদের ভেতর থেকে তারা তাদের জায়গাগুলো নিচ্ছে, তারা মানে তাদের রক্তটা দেওয়ার জন্য রেডি, দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি কিভাবে দেখছেন এটা, এবং এর পরিণতিটা কোথায় যাবে? মানে আপনি আওয়ামী লীগের কোন সময় দেখবেন? এটা আমি খুব নিবিড়ভাবে রাখার চেষ্টা করেছি, এবং আমি যা বুঝলাম, দেখুন, একজন মানুষ যখন চুরি করে, ধরুন আমি আপনার 1 কোটি টাকা মেরে দিলাম, এখন আপনি যদি গালাগাল করেন অনলাইনে এসে, বা আমাকে পেলে যদি দুটো লাথিও মারেন, আমি কিন্তু সয়ে নেব, কারণ আমি আপনার 1 কোটি টাকা মেরে দিয়েছি। ঠিক। আমার মনে ওই দুর্বলতাটুকু আছে, বা আমার ওই প্রাপ্তিটুকু আছে, কিন্তু যে কিছু করেনি তাকে যখন আপনি কটু কথা বলবেন, সে কিন্তু একবার শুনবে, দুবার শুনবে না, সে তেড়ে উঠবে, কারণ তার শির দ্বারা সোজা আছে, সে তো দুর্নীতি করেনি। একজন মানুষ আওয়ামী লীগ করার কারণে বা বঙ্গবন্ধুকে লালন করার কারণে যখন তার উপরে নির্যাতন হয়, সে বাড়ি থাকতে পারছে না, শুধুমাত্র আওয়ামী লীগের একজন ভোটার। এই যে হিন্দুদের উপরে কন্টিনিউয়াসলি নির্যাতন হয়ে যাচ্ছে, এর কারণ কি? বাংলাদেশে বিশ্বাস করা হিন্দুরা চোখ বন্ধ করে আওয়ামী লীগকে ভোট দেয়। তো আওয়ামী লীগের ভোটারদেরকেও তারা ছাড় দিচ্ছে না। এই সাপ্রেশন আপনি কতক্ষণ রাখতে পারেন? এই বাঙালিরাই তো, এই বাংলাদেশিরাই তো পাকিস্তানের সেই সাপ্রেশন মেনে নেয়নি, ঘুরে দাঁড়িয়েছিল শূন্য থেকে। তো এখন যেটা হচ্ছে, আওয়ামী লীগের শুধু নেতাকর্মী নন, সাধারণ একজন মানুষ যদি কোনো বিষয়ে প্রতিবাদ করেন, উঠে বলে, "এই তুমি কি আওয়ামী লীগ? এইভাবে কথা বলো কেন?" চাঁদা চাইতে হ্যাঁ, আসলে প্রথম চাঁদা না শুরু দিলে বলে, হলো "তুমি কি আওয়ামী লীগ?" ফ্যাসিস্ট, প্রথম বললো হুম। ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের সহযোগী, এই হতে হতে এখন যেটা দাঁড়িয়েছে বলছে সফট আওয়ামী লীগ। হ্যাঁ, সফট আওয়ামী লীগ, আওয়ামী লীগের দোসর, এই ধরনের কথাবার্তা। এখন একটা মানুষ যখন অধিকার বা ন্যায্য কথা বলতে গিয়ে আওয়ামী লীগ ট্যাগ শোনে, সে আওয়ামী লীগ না হলে ভাবে তাহলে তো ঠিকই আছে, আমি তো আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের ন্যায্য কথা বলে। আর শেখ হাসিনার পতনের পর, মানে যার প্রতি প্রত্যাশা থাকে, আশা থাকে, তার সমালোচনাটা বেশি হয়, আমরা আওয়ামী লীগের সমালোচনাটা করি। বা শেখ হাসিনা অন্ততপক্ষে বেঁচে থাকা রাজনীতিবিদদের মধ্যে, প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে শেখ হাসিনা অন্যতম সফল আমি তাকে মনে করি। দেশ তিনি যেভাবে পরিচালনা করেছেন, তার সিকি ভাগে এখন চলছে না, খুবই ভয়ঙ্কর অবস্থা, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে, সবকিছুই, মানে এমন একটা সেক্টর আপনি দেখাতে পারবেন না যে সেক্টরটা ঠিক মতো চলছে। বিমানের চাকা চুরি করে বেচে দিচ্ছে এয়ারপোর্ট থেকে, মানে এর চেয়ে দুঃখজনক সত্যি। আর কি হতে পারে? আমি একটা এক্সাম্পল দিলাম। তো এখন এই প্রত্যেকটা সেক্টরে যখন এমন লাগামহীন দুর্নীতি, মানুষ ঘরের বাইরে গায়ে সোনা পরে বা ভালো স্মার্টফোন নিয়ে বের হতে ভয় পায়, ওয়ালেটে বেশি টাকা রাখে না, এমনকি ব্যাংকে টাকা রাখতেও ভয় পাচ্ছে, দেউলিয়া হয়ে যায় নাকি। হ্যাঁ, তো হ্যাঁ, এই এটা এই এটা এটা অবস্থায়, একদম সত্যি, একদম সত্যি। আমার হুম, চেনা একটি ছেলে, বছর 35-এর,
তাকে আমি, সে আমাকে বলছে আমি ব্যাংকে টাকা রাখি না। তো আমি তাকে বোঝালাম যে ভাই ব্যাংকে টাকা না রাখলে তো টাকা ইরোড হয়ে যাবে। তো কয়েকদিন আগে সে আমাকে একটা আহ, পাঠিয়েছে যে দেখুন, এই দেখুন ব্যাংকে ফট করে টাকা তোলায় রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, এই জন্য আমি টাকা রাখি না। লজিকের বাইরে। আর কোনো মানে একজন ভারতীয় বোধহয় এগুলো ভাবতে পারবেন না, কারণ এত না, আমি ফান্ডামেন্টাল সব, জায়গাগুলোতে আমি সব। মানে ফান্ডামেন্টাল জায়গাগুলো মানে আপনি আহ কোনো কিছু ঠিক নেই। একজন টিকিট কেটেছে দিল্লি যাবে কলকাতাতে, সে জানে না ট্রেন কখন ছাড়বে। এখন তার কাছে হয়তো এই স্টেশনে রাত কাটানোর মতো হয়তো এক বেলা খেতে পারবে, পরের বেলা কি খাবে, মানে এরকম প্রত্যেকটা মানুষের কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। ফলে মানুষ এই যে রাস্তায় আওয়ামী লীগের মিছিল দিনে দিনে দেখবেন আরো বড় থেকে বড় হবে, আরো বড় হবে। এবং আমি যা অবস্থা দেখছি তাতে তৃণমূল আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যদি ফেরে, তাহলে এই যারা লুটপাট করেছে তারা মনে হয় না আর জায়গা পাবে। কারণ এই নির্যাতন 1 বছর ধরে যে, এটা কিন্তু তৃণমূল আওয়ামী লীগের লোকজনই নির্যাতন সাফারটা করছে। তারা আর ওই 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 চোরদেরকে আশ্রয় দেবে বলে মনে হয় না। তাও বাংলাদেশের রাজনীতি বোঝা যায় না। এখন আমার আমার মনে হয় পরিস্থিতি যেদিকে যাচ্ছে প্রতিদিন দেখবেন মিছিলের সংখ্যা বাড়ছে, এবং ইউনূস হঠাৎ করেই পালিয়ে গেছে। এবং তারা যে কাজগুলো এতদিন ধরে করেছে, এটা আমার ধারণা নাও হতে পারে। সামনে যদি শুধু এমার্জেন্সি হয়, এমার্জেন্সি টাকা হয়, তাহলে দেখবেন রাস্তায় লাশ আর লাশ। যারা এতদিন মানুষের লাশ ফেলেছে বা নির্যাতন করেছে, তারা মানুষকে মানুষ বলে জ্ঞান করছে না। ফলে আহ খুব একটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না সামনে। দেখা যাক। আপনি কি, আপনার কি মনে হয় যে এর শেষটা কি? শেষটা রক্তারক্তিতে হতেই হবে এরকম? হ্যাঁ, হ্যাঁ, নো ওয়ে, রক্তারক্তি ছাড়া। মানে আপনি কি মিলিটারি সিভিল? মিলিটারি সিভিল ওয়ার এছাড়াও আমি, মিলিটারি তো দেখুন, মিলিটারি তার ভূমিকা রাখছে না কোনোভাবেই, আর তারা নিয়ন্ত্রণ করতে পারবেও না। কারণ তারা তারা একটা একটা ঠান্ডা মাথায় একটা কু করে ফেলেছে। এই মবদের দিয়ে তারা কু করেছে। মিলিটারি কু হয়েছে মবের মাধ্যমে। এই যাদেরকে সমন্বয়ক দেখা হচ্ছে এনসিপি বা জামায়াতের যারা মানে আন্ডার কভার ছিল আর কি, তারা তো প্রকাশ্য গুপ্ত রাজনীতি করা হয় বলা হয়। তো এখন তাদের বিরুদ্ধে তো যেতে পারবে না মিলিটারি, ফলে মিলিটারি এটা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। পুলিশকে মেরে হত্যা করে আপনি ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছেন, একজন দুজন না। এবং তাদের 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 কি জীবনের মায়া নেই? তারা আছে, তারা দেখবেন একটু ঝামেলা হলে সরে যাবে। এখনো কিন্তু কোনো মব হলে তারা সরে দাঁড়িয়ে থাকে, কারণ তারা মার খেতে যাবে না। তো যে দৃষ্টান্ত এই সরকার স্থাপন করেছে, তাতে সামনে গৃহযুদ্ধ ছাড়া আমি এটার কোনো সমাধান দেখি না। হ্যাঁ, এটা খুব দুঃখজনক। কারণ সরকারের দল থাকে না। একটা দল সরকার বানায়, কিন্তু সরকারের দল থাকে না। যাই হোক, আমি জানি বাংলাদেশের রাজনীতি একটু বেশি কুটিল, কিন্তু তা হলেও আহ, জুলাইয়ে যে ঘটনা বলি, তাতে আওয়ামী লীগের লোকও তো মারা গেছে। আমি একটা দিনের পরিসংখ্যানে দেখছিলাম, কাগজের লেখা পরিসংখ্যানে, যে অগস্টের 4 তারিখ 19 জন আওয়ামী লীগের লোক মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যখন মৃতের সংখ্যাটা দেবে তখন তো সব মৃতকে নেবে শুধু, বা যদি বা বলে যে এরা ভাই জুলাইয়ে এরা ছিল প্রোটেস্টার, এরা করেছিল, পুলিশ বা ইত্যাদি, তাদের সংখ্যা তো দেবে। কিন্তু এটা খুব দুঃখজনক, কারণ তাতে যেটা হলো সেটা হচ্ছে আবার আরেকজনকে রিভেঞ্জই নিতে হবে। তাছাড়া বোধহয় আর উপায় নেই। ধন্যবাদ আসাদ, সময় দেওয়ার জন্য।